প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৭৭ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের ঘটনা পাঠিয়েছে উন্মেষ চক্রবর্তী জামশেদপুর থেকে। উন্মেষ আমাদেরকে এর আগে বহু দুর্ধর্ষ ঘটনা পাঠিয়েছে এবং উন্মেষের সব ঘটনা মিলিয়ে প্রচুর ভিউজ এসছে আমাদের চ্যানেলে। আর সেই জন্যই আজকের এপিসোডে উন্মেষের একটা ঘটনাই থাকবে, কেননা এর সঙ্গে অন্য কোনো ঘটনা শোনালে এই ঘটনার মজাটাই চলে যাবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের ৩৭৭ নম্বর এপিসোডের ঘটনায়। নমস্কার রাজদা, আমি উন্মেষ। এই ঘটনা যার থেকে আমি সংগ্রহ করেছি তিনি একজন গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার। তার নাম উল্লেখ করতে পারছি না। সেই ডাক্তারবাবু খুব বেশি গল্প করে না, আর ভৌতিক ব্যাপারে তো একেবারেই তার বিশ্বাস নেই। এই কারণেই তার বলা ঘটনাটা আমার মাথার ভেতরে গেঁথে গিয়েছিল। কেননা যিনি ভূত প্রেত বিশ্বাস করেন না, তিনি আমাকে এত মন দিয়ে এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে যে ঘটনাটা বললেন, তার মধ্যে ভৌতিক ব্যাপার তো রয়েছে। এই হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে আমার আলাপ হয় যখন আমি আমার মাসির বাড়ি গিয়েছিলাম। এই ডাক্তারবাবুকে আমি অনেক দিন ধরেই চিনতাম। তবে অদ্ভুত ব্যাপার, এই ডাক্তারবাবুও প্রেত পক্ষের ঘটনা শোনেন এবং তিনি এটা শুনেছেন যে আমি আপনার চ্যানেলে ঘটনা পাঠিয়েছি এবং তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে উন্মেষ প্রেত পক্ষে ঘটনা পাঠাচ্ছে সে কি তুমি? সম্মতি জানানোর সঙ্গে সঙ্গে তিনি আমাকে ঘটনাটা বলেন আর বলেন যে এই ঘটনাটা স্থান কাল পাত্রদের নাম বদলে তুমি চ্যানেলে পাঠাতে পারো। শুরু করছি ঘটনা। বীরভূম জেলার একটা প্রত্যন্ত গ্রাম, নাম বলা নিষেধ আছে। বহু বছর আগের ঘটনা। গ্রামের শেষ প্রান্তে একটা দোতলা পুরনো বাড়ি ছিল। সামনে শিউলিয়ার কদম গাছ, পেছনে পুকুর। দিনের বেলায় বাড়িটা একদম সাধারণ, কিন্তু সন্ধ্যের পর থেকেই লোকজন ওই রাস্তা এড়িয়ে চলত। এই বাড়ির মালিক ৩ ভাই। বড় ভাই শম্ভুনাথ কলকাতায় কাজ করে। তাকে কাজের জন্যে ভারতের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বিদেশেও যেতে হয়। বছরে 1 কি 2 বার বাড়িতে আসে। ছোট 2 ভাই হরেকৃষ্ণ আর মদন এই বাড়িতেই থাকত। আর ছিল তাদের বৌদি, শম্ভুনাথের স্ত্রী রেবা। রেবা খুব সাধারণ মেয়ে ছিল। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসেই সে বুঝতেই পারেনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। শম্ভুনাথ শহরে থাকতো বলে বাড়ির যাবতীয় দায়িত্ব পড়ে যেত রেবার ওপর। প্রথম দিকে সব স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। হরেকৃষ্ণ আর মদন দুজনেই বাইরে থেকে খুব সাধারণ মানুষ, কিন্তু বাড়ির ভেতরে তারা ছিল একেবারে অন্যরকম। তারা তাদের বৌদিকে সন্দেহ করত। তারা ভাবত তাদের বৌদি রেবার সাথে কারোর সম্পর্ক আছে। রেবা এদিক ওদিক কোথাও গেলে তারা সঙ্গে সঙ্গে খোঁজ লাগাতো। রেবা কোথায় গেল, কার সঙ্গে কথা বলল, সবকিছুর হিসেব চাইতো তারা। শম্ভুনাথকে ফোন করে মিথ্যে কথা বলা হতো। তারা দুজন বলতো, বৌদি ঠিক নয় দাদা, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, গ্রামে ওকে নিয়ে কথা উঠছে। শম্ভুনাথ শহরের মানুষ, কাজে ব্যস্ত, সে গুরুত্ব দেয়নি। কিন্তু রেবার দিনগুলো হয়ে উঠেছিল একটানা ভয়ের। সে বাড়িতে থেকে কি করবে? দুপুরের মধ্যে বাড়ির সমস্ত কাজ শেষ করে তার ঘরে দম বন্ধ হয়ে যেত। সে গ্রামে বাচ্চাদের সেলাই শেখাতে, কাউকে পড়াতে, এইভাবে সময় কাটাতে বের হতো। কিন্তু তার 2 দেওর অন্য কিছুই ভাবত। রাতে রেবার ঘরের দরজার বাইরে তারা ইচ্ছে করে দাঁড়িয়ে থাকত। অনেকদিন এরকম হয়েছে, রাতের বেলায় 2 দেওর বৌদির ঘরের বাইরে তালা লাগিয়ে চলে গেছে। আর তারপর তারা সকালে হাসাহাসি করত যে সব প্রমাণ আছে, দাদা আসলেই তারা ফাঁস করে দেবে। রেবা সেসবে ভয় করত না ঠিকই, কিন্তু সে নিজে এই কথা ভেবে খুব লজ্জিত হতো যে তার 2 দেওর এরকম কি করে বলে। রাতটা ছিল অমাবস্যার। রাত প্রায় 2টো নাগাদ পাশের বাড়ির এক বুড়ি রেবাদের বাড়ি থেকে শুনতে পেয়েছিল একটা চাপা চিৎকার।
তারপর সম্পূর্ণ নিস্তব্ধতা। রেবাদের বাড়ির সংলগ্ন যে পুকুর, পরদিন সকালে সেই পুকুরের ধারে রেবার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ আসে, পোস্টমর্টেম হয়, রিপোর্টে লেখা হয় আত্মহত্যা, মানসিক অবসাদ। হরেকৃষ্ণ আর মদন বুক চাপড়ে কাঁদে। গ্রামের লোকেরা বলে কি ভালো ছিল ওই দেওর দুটো। কিন্তু সেই লোকেদের ছাড়া আরো অনেকে জানতো যে হরেকৃষ্ণ আর মদন সোজা মনের মানুষ নয়। রেবার মৃতদেহ যারা দেখেছিল তার মধ্যে আগের রাতে যে বুড়ি তাদের ঘর থেকে চাপা চিৎকার শোনে, যার নাম শশীমা, তার কথা অনুযায়ী রেবার চোখ ছিল খোলা আর তার দৃষ্টিতে কেমন একটা ভয়। অদ্ভুত ব্যাপার, রেবার স্বামী শম্ভুনাথ তার বউয়ের মৃত্যু সংবাদ পাওয়া সত্ত্বেও দেশে ফিরতে পারে না। সে সেই সময় বিদেশে ছিল এবং তার ফিরে আসা ছিল অসম্ভব। তাই রেবার শেষকৃত্য নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়ে যায়। রেবার শ্রাদ্ধানুষ্ঠান মিটে যাওয়ার ঠিক পরের দিন রাত তখন প্রায় 12টা। মদনের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে বসে। সে স্পষ্ট শুনতে পেয়েছিল তার ঘরের বাইরে খট খট আওয়াজ। কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে তার ঘরের বাইরে। তারপর সেই পদধ্বনি চলে যাচ্ছে রান্নাঘরের দিকে। মদন কিছুক্ষণ পর দরজা খুলে গিয়ে দেখে রান্নাঘরের আলো জ্বলছে, কিন্তু তারা তো আলো নিভিয়েই শুয়েছিল। তবে মদন ভেতরে ঢুকতেই রান্নাঘরের আলো নিজে থেকে নিভে যায়। আর ঠিক তখনই তার কানের কাছে একটা চেনা গলায় একটা ফিস ফিসে কণ্ঠস্বর ভেসে আসে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তোমার? মদন চিৎকার করে ওঠে, কিন্তু সেই ঘরে কেউ ছিল না। সে ধরফর করে তার ঘরে ছুটে এসে দরজা বন্ধ করে দেয়। এরপর হরেকৃষ্ণর সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা। ঘটনাটা ঘটে এই ঘটনার 3 দিন পরে। মদনের থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শোনার পর হরেকৃষ্ণ একটু ভয়ে ভয়েই থাকত। রাতে এদিক ওদিক থেকে খুটখাট আওয়াজ এলেই ঘুম থেকে উঠে বসত। একদিন ঘুমের ঘোরে সে শুনতে পাচ্ছে খাটের পেছন থেকে কেউ তাকে ফিস ফিস করে বলছে, সব কথা ভাইয়ের থেকে জানা হয়ে গেছে, এবার এই কথাগুলো দাদাকে বলতে পারবে তো? হরেকৃষ্ণ ধরফর করে উঠে বসে। পরের দিন সকাল থেকে হরেকৃষ্ণের গা পুড়ে যাচ্ছে, প্রচন্ড জ্বর। তারপর ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। রেবা মারা যাবার পর তার ঘরে কেউ ঢুকত না। তবে হরেকৃষ্ণ আর মদন দুজনেই শুনতে পেত বাড়ির অন্য প্রান্তের ঠাকুর ঘর থেকে সন্ধেবেলায় শাঁখ বাজানোর শব্দ আসত। কিন্তু কে বাজাবে শাঁখ? রেবা ছাড়া তো এই বাড়িতে আর কেউ পুজোই দেয় না। তবে একদিন মদন সন্ধেবেলায় ঠাকুর ঘরের সামনে দিয়ে সেই শাঁখের শব্দ শুনতে পেয়ে ঠাকুর ঘরের কাছে গিয়ে দেখে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ। ঠাকুর ঘরের দরজা খুলতে গেলে সে দেখে সেই দরজা ভেতর থেকে বন্ধ। সে দরজার মধ্যে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করে, কে কে ভেতরে? কে শাঁখ বাজাচ্ছে? সঙ্গে সঙ্গে সেই দরজার অন্য প্রান্ত থেকে শব্দ আসে, কেউ যেন দরজার ওপর নখ দিয়ে আঁচড়াচ্ছে। সে ভয় সেখান থেকে পালিয়ে আসে। সেখান থেকে পালিয়ে আসার সময় করিডোরের লাইটগুলো সব বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই পেছন থেকে সে শুনতে পায় ঠাকুর ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। রেবার মৃত্যুর প্রায় 1 মাস কেটে গেছে। বাড়িটা আর আগের মতো নেই। দিনের বেলায় ঠিকঠাক থাকলেও সন্ধে নামলেই যেন বাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে ওঠে। একদিন হঠাৎ হরেকৃষ্ণ রান্নাঘরে ঢুকে থমকে দাঁড়িয়ে যায়। একটা গন্ধ তার নাকে আসে, শিউলি ফুল আর সর্ষের তেল মেশা এক গন্ধ। এই গন্ধটা একমাত্র রেবার গায়েই থাকত। রেবা মাথায় সর্ষের তেল মেখে শিউলি ফুল গুজে রাখত। হরেকৃষ্ণ প্রথমে ভাবল মাথা খারাপ হচ্ছে, কিন্তু সমস্যা হলো গন্ধটা শুধু রান্নাঘরে নয়, বাড়ির বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে যখন হরেকৃষ্ণ রেবার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়।
সেই ঘর থেকে যেন গন্ধটা তীব্র। হরেকৃষ্ণ দরজায় হাত রাখতেই ভেতর থেকে একটা খুব আস্তে একটা শব্দ ভেসে আসে, থামো। সে দরজা থেকে হাত সরিয়ে নেয় আর দৌড়ে তার ঘরে পালিয়ে যায়। সেই দিন রাতে প্রথমবার হরেকৃষ্ণ তার দরজায় খিল লাগিয়ে ঘুমোয়। পরদিন সকালে মদনের চিৎকারে সবার ঘুম ভাঙে। সে বাথরুম থেকে বেরিয়ে আসছে কাঁপতে কাঁপতে। সে বেরিয়ে এসে বলে, আমার গায়ে কেউ আঁচড়েছে, উফ কি জ্বালা করছে। সবাই দেখে তার পিঠে স্পষ্ট 3টে লম্বা দাগ। সত্যি কেউ আঁচড়েছে। নখের দাগ কি? ডাক্তার দেখানো হয়, ডাক্তার ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয়, বলেন যে কোনো বিড়ালের আঁচড় হতে পারে। কিন্তু মদন বলে, না ডাক্তারবাবু, বাথরুমে কোনো বিড়াল ছিল না। ডাক্তারবাবু বলেন, অন্ধকারে লুকিয়েছিল হয়তো। তোমাদের বাথরুম তো একেবারে ঘরের মতো বিশাল বিশাল বড়। কোথায় লুকিয়েছিল? স্নান করার সময় গায়ের ওপর আঁচড়ে দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেছে। সেই রাতে হরেকৃষ্ণ আর মদন দুজনেই আলাদা আলাদা করে স্বপ্ন দেখে। তারা দেখে তাদের মৃত বৌদি রেবা তাদেরকে কিছু বলতে চায়, কিন্তু তার মুখ থেকে শব্দ বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে জল পড়ছে। এবার যে ঘটনাটা বলবো সেটা সত্যি অদ্ভুত। পাশের বাড়ির সেই বুড়ি, যার নাম শশীমা, যিনি কিনা রেবার মৃত্যুর আগের দিন রাতে তার বাড়ি থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনেছিল, সে একদিন হঠাৎ বাড়িতে এসে বলে, রাতে তোমাদের বাড়িতে ওই উঠোনে কে ঘোরে? হরেকৃষ্ণ চমকে ওঠে। সে বলে, উঠোনে কে কে ঘুরবে? কেউ না তো। শশীমা ফিস ফিস করে বলে, আমি বুড়ি মানুষ, রাতে তো ঘুম হয় না। রাত 1টার সময় তোমাদের উঠোনের দিকে তাকিয়ে স্পষ্ট দেখলাম উঠোনে কেউ যেন ঘোরাফেরা করছে। তারপর তোমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। চেনা চেনা লাগছিল। এই কথার পর থেকেই গ্রামে চাপা ফিসফিসানি শুরু হয়। রেবার অতৃপ্ত প্রেতাত্মা তাদের বাড়িতে ঘুরছে। একদিন রাতে মদন আবার স্বপ্নে তার বৌদি রেবাকে দেখে। সে ধরফর করে উঠে বসে, তারপর দৌড়ে গিয়ে হরেকৃষ্ণকে ডেকে তোলে আর বলে, দাদা দাদা, ও যদি ফিরে এসে থাকে তাহলে আমরা শেষ। হরেকৃষ্ণ প্রথমবার চেঁচিয়ে উঠে বলে, চুপ কর, কে ফিরে আসবে? সে কি সম্ভব? ঠিক তখনই তাদের ঘরের আলো নিভে যায় আর তারা শুনতে পায় তাদের ঘরের মধ্যে কেউ একজন খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। তারা দুজন সন্ত্রস্ত হয়ে খাটে উঠে বসে। তারপর একটা খুব চেনা গলা তাদের কানে আসে, কোনটা সম্ভব কোনটা সম্ভব নয় তোমরা আর কি জানলে? তোমরা কি আমায় ভুলে গেছো? দুজনেই একসাথে চিৎকার করে ওঠে। এই গলা তাদের বৌদি রেবার গলা। তাদের এমন চিৎকার যে সেই চিৎকারের আওয়াজে সেই রাতের বেলাতেই গ্রামের অনেকজন ছুটে আসে তাদের বাড়িতে, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। রেবার মৃত্যুর ঠিক 2 মাস পর শম্ভুনাথ বাড়িতে ফেরে। এমনই তার ভাগ্য যে তার বউকে শেষবারের মতো তার আর দেখাই হলো না। কিন্তু কাজ, চাপ সব মিলিয়ে সে সময় পায়নি। সেদিন বাড়িতে বসেই শম্ভুনাথের হঠাৎ করেই বুক ধরফর করতে শুরু করে। কোনো কারণ নেই, অকারণে। সে শহরে অফিসে ফোন করে জানায় যে তার বেশ কিছুদিন ছুটি লাগবে, তার শরীর ভালো নেই। শম্ভুনাথ দেখে তাদের বাড়ির সামনে দিয়ে কেউ আসা যাওয়া করে না। যে বাড়িতে আগে সারাক্ষণ লোকজনের আনাগোনা ছিল সেই বাড়ি সবাই এড়িয়ে চলে। শম্ভুনাথ আর হরেকৃষ্ণর মুখে দাদাকে দেখে আনন্দ হলো না, বরং ভয়ের ছায়া নেমে এলো। শম্ভুনাথ বাড়িতে এসে তার ঘরে ঢুকতে চায়। 2 ভাই একসাথে বলে ওঠে, না দাদা, ওই ঘরে যেও না। এই নাটাই প্রথমবার শম্ভুনাথের মাথায় সন্দেহ ঢুকিয়ে দেয়। তবুও সে তার ঘরের দরজা খোলে। ঘরটা আগের মতোই রয়েছে। খাটে ভাঁজ করা শাড়ি, আলনায় রেবার চুড়ি, আয়নার সামনে ছোট্ট সিঁদুরদান, সব কিছু ঠিক আছে।
তবে আয়নায় কোনো ধুলো নেই, ঘর একেবারে পরিপাটি। 2 মাস এই ঘরে কেউ ঢোকেনি, কিন্তু ঘর একেবারে পরিষ্কার। শম্ভুনাথ বলল তার 2 ভাইকে, ঘর কাকে দিয়ে পরিষ্কার করিয়েছ? হরেকৃষ্ণ আর মদন বলে, কই, কাউকে দিয়ে না তো, আমরা আসছি বলে দুজন পালিয়ে যায়। শম্ভুনাথ স্নান করে যখন ঘরে এসে আয়নার সামনে দাঁড়ায়, সে দেখতে পায় আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া। সে তাড়াতাড়ি ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। আয়নার দিকে আবার তাকাতে শম্ভুনাথ দেখতে পায় আয়নার ওপর কার যেন আঙুলের ছাপ। আরে, এই ছাপ তো আগে ছিল না। সেই রাতেই শম্ভুনাথ তার স্ত্রী রেবার মৃত্যুর পর তাকে প্রথম স্বপ্নে দেখে। প্রথমে সে দেখে রেবা তাকে কিছু বলতে চাইছে, তার কথা শোনা যাচ্ছে না। তারপর হঠাৎ সে বলছে, আমি বলতে চেয়েছিলাম, তুমি শোনোনি। হঠাৎ স্বপ্নের দৃশ্য বদলে যায়। সে দেখতে পায় বাড়ির উঠোন, অমাবস্যার রাত। রেবা কাঁদছে আর তার পেছনে দাঁড়িয়ে আছে 2টো চেনা অবয়ব। শম্ভুনাথ ঘুমের মধ্যেই চিৎকার করে ওঠে আর তার ঘুমটা ভেঙে যায়। তার সারা গা ঘামে ভিজে গেছে। কোনো রকমে সে রাতটা কাটায়। পরদিন শম্ভুনাথ গ্রামে বের হয়। সে দেখতে পায় গ্রামের কিছু লোক তাকে এড়িয়ে চলছে। এক বুড়ো ফিসফিস করে তাকে বলে, বৌমা বড় ভালো ছিল দাদা, কিন্তু ওই শেষ দিকে ওর চোখে সবসময় ভয় থাকতো। আরেকজন বলল, রাতে আমরা অনেক কিছু শুনতাম, কিন্তু মুখ খোলার সাহস পাইনি। তোমার বউয়ের চিৎকারের শব্দ, কিন্তু কেন তা জানার উপায় নেই। শম্ভুনাথের বুক ভারী হয়ে আসে। সে প্রথমবার ভাবতে শুরু করে তার বউয়ের ওপর কি অত্যাচার হয়েছে, কে করেছে অত্যাচার। সেই দিন রাতে শম্ভুনাথ ঘরে একা বসে আছে। হঠাৎ পুকুর পাড় থেকে একটা শব্দ ভেসে আসে। পুকুর থেকে যেন কেউ স্নান করে ওপরে উঠে আসছে। সে তাড়াতাড়ি বাইরে যায়। চাঁদের আলো এসে দেখে পুকুরের জল তখনও নড়ছে। তারপর সে দেখতে পায় 2টো পায়ের ছাপ। সেই ভেজা পায়ের ছাপগুলো বাড়ির দিকে এগিয়ে গেছে। কিছুটা দূরেই সে দেখতে পায় একটা অবয়ব। অন্ধকারে ঠিকভাবে দেখা যাচ্ছে না। শম্ভুনাথ বলে ওঠে, কে কে ওখানে? একটা কণ্ঠস্বর ভেসে আসে, এবার তুমি সব দেখতে পাবে, সব জানতে পারবে। শম্ভুনাথ আসার পর থেকেই হরেকৃষ্ণ আর মদনের অবস্থা খারাপ হতে থাকে। হরেকৃষ্ণ সারাক্ষণ অন্যমনস্ক থাকে, হালকা শব্দেও চমকে ওঠে। মাঝে মধ্যেই সে একেবারে জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক তাকিয়ে থাকে। একদিন দুপুরে এসে হঠাৎ বলে ওঠে, দাদা দাদা, তুমি এই ঘরে একা থাকো, ভয় পাও না তো? শম্ভুনাথ বলে, ভয় পাওয়ার কি আছে, তবে গ্রামের লোকেদের কাছে শুনলাম রাতের বেলায় তোমাদের বৌদি নাকি চিৎকার করত। কেন, তোমরা কি কিছু জানো? হরেকৃষ্ণ বলল, চিৎকার আমরা তো কোনোদিন শুনিনি, এই প্রথমবার শুনছি তোমার মুখে। আমি আসি বলে শম্ভুনাথ খানিকটা দৌড়েই ঘর থেকে বেরিয়ে যায়। এই প্রথমবার শম্ভুনাথ একেবারে নিশ্চিত হয় যে কিছু একটা লুকোনো হচ্ছে। সেই দিন রাতে শম্ভুনাথ আবার শুনতে পায় পুকুরে কেউ স্নান করছে। তার ঘরের বড় বারান্দা থেকেই সে দেখতে পায় একটা ভেজা পায়ের ছাপ। আবার পুকুর থেকে পুকুরের ঘাটে উঠে তাদের বাড়ির দিকে এসেছে। পরের দিন সকালে শম্ভুনাথ রেবার আলমারিটা একটু ঘেঁটে দেখে। অনেক ঘাঁটাঘাঁটি করার পর তার আলমারি থেকে একটা পুরনো খাতা খুঁজে পায়। সে এই খাতা আগে কোনোদিন দেখেনি। খাতার পাতায় রেবার হাতের লেখা, আমি কাউকে বলতে পারছি না, সবাই বলবে আমি মিথ্যে বলছি। রাত নামলেই আমার ভয় হয়, দরজার বাইরে ওরা দাঁড়িয়ে থাকে। এই লেখা পড়ে শম্ভুনাথের হাত কাঁপতে থাকে। পরের পাতা উল্টোতেই তার মাথার মধ্যে যেন একটা বিস্ফোরণ হয়। সেখানে লেখা আছে, প্রতি রাতে 2জন মিলে আমাকে একে একে শুষে খাচ্ছে। আমার সারা শরীর তারা দিনের পর দিন ভোগ করছে। বাধা দিতে গেলে তারা ভয় দেখায় যে তারা আমার স্বামীকে বলবে আমি চরিত্রহীন, আমার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে।
শম্ভুনাথের হাত থেকে সেই খাতাটা মাটিতে পড়ে যায়। সেই রাতেই শম্ভুনাথ ঠিক করে সত্যটা সে তার ভাইয়েদের থেকে জানবে। রাতে সে তার ঘরে শুয়ে রয়েছে, তার ঘুম আসছে না। হঠাৎ সে শুনতে পায় একটা কণ্ঠস্বর, কেউ তাকে বলছে, তুমি সব জেনেছ আমার লেখা পড়ে, আমি সেটা জানতে পেরেছি। ওদের দুজনকে আমার ঘরে ঢোকাও, তারপরেই দেখবে তুমি সব জানতে পারবে, আরো ভালো করে জানতে পারবে। পরদিন সকালে হরেকৃষ্ণ আর মদন দুজনেরই প্রবল জ্বর, বমি হচ্ছে, হ্যালুসিনেট করছে। মদন বারবার বলছে, ওই যে ও আমার সামনে দাঁড়িয়ে আছে। হরেকৃষ্ণ বলছে, আমি এ বাড়ি ছেড়ে পালাবো, আমি এই বাড়িতে থাকবো না। শম্ভুনাথের সামনে সে দাঁড়িয়ে বলে, দাদা দাদা, বৌদি বৌদি ফিরে এসছে, আমাদের ভয় দেখাচ্ছে। শম্ভুনাথ ডাক্তার ডেকে আনে আর ডাক্তারকে বলে তাদেরকে ঘুমের ইঞ্জেকশন দিতে। সেই ডাক্তার শম্ভুনাথের প্রিয় বন্ধু ছিলেন। শম্ভুনাথ তাকে তার পরিকল্পনা আগে থেকেই জানিয়ে রেখেছিল। হরেকৃষ্ণ আর মদনকে ইঞ্জেকশন দেওয়ায় তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর সেই সময়টাকেই কাজে লাগিয়ে লোক দিয়ে শম্ভুনাথ তাদের দুজনকে রেবার ঘরের খাটে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। শম্ভুনাথ আর ডাক্তার জানত যে তারা রাতের আগে আর জাগবে না। আর শম্ভুনাথ সেই দিন মাঝরাত হওয়াতে গ্রামের কিছু বিশ্বস্ত লোক আর তার পড়শি শশীমাকে রাতের বেলাতেই তার বাড়িতে ডেকে পাঠায়। মাঝরাত পেরোবার পর শম্ভুনাথ আর সেই গ্রামের লোকেরা রেবার ঘরের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর শোনে। হঠাৎ হরেকৃষ্ণ আর মদন চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমরা দিনের পর দিন তোমাকে শারীরিক শোষণ করেছি, ধর্ষণ করেছি, আমরা ভুল করেছি, আমরা তোমাকে খুন করেছি, খুন করে তোমাকে পুকুরে চুবিয়ে মেরেছি। আমরা আমরা ভয় পেয়েছিলাম তুমি যদি গ্রামের লোকেদের বলে দাও দাদা দাদা জানতে পেরে যাবে, সেই ভয়েই তো আমরা করেছি। তারপরে শম্ভুনাথ আর সেখানে উপস্থিত তার বিশ্বস্ত কিছু গ্রামের লোকেরা সকলে শুনতে পায় হরেকৃষ্ণ আর মদন ঘরের ভেতরে দৌড়াদৌড়ি করছে আর বলছে, বাঁচাও। কিছুক্ষণ পর তাদের দুজনের এক বিকট আর্তনাদ ভেসে আসে সেই ঘরের ভেতর থেকে। তারপর সব চুপচাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবকিছু চুপচাপ হয়ে যাওয়ার পর শম্ভুনাথ যখন ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে, হরেকৃষ্ণ আর মদনকে ঘরের ভেতরে দেখা যায় না। তারা সকলে মিলে যখন ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ায়, তারা দেখতে পায় দুজনের মাথা থেতলে যাওয়া দেহ নিচে বাড়ির উঠোনে পড়ে রয়েছে। সেই রাতেই শম্ভুনাথ পুলিশ ডাকে। হরেকৃষ্ণ আর মদনের দেহ ময়না তদন্ত হয়। রিপোর্টে লেখা আছে আত্মহত্যা। তারপর শম্ভুনাথ তার দুই ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করে। শম্ভুনাথের সাথে সেই দিন শশীমা আর গ্রামের যেসব বিশ্বস্ত লোক উপস্থিত ছিল তারা পুলিশকে কিছু জানায় না যে তারা সেই রাতে কি দেখেছে বা কি উপলব্ধি করেছে, কেননা এই কথা কেউ বিশ্বাসও করবে না। আর সত্যিই তো রেবার অতৃপ্ত প্রেতাত্মা এসে তার প্রতিশোধ নিয়ে গেছে, এটা কি বিশ্বাস করা যায়? একেবারেই না। তাই জন্যেই তো রিপোর্টে আত্মহত্যাই লেখা রয়েছে, যেমনটা রেবার পোস্টমর্টম রিপোর্টেও লেখা ছিল। শম্ভুনাথ সেই বাড়িটা বিক্রি করে দেয়। যেদিন শম্ভুনাথ সেই বাড়িটা ছেড়ে গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে, সেই দিন শশীমা তার মাথায় হাত বুলিয়ে বলে, রাতে মাঝে মাঝে ওই তোমাদের বাড়ির পুকুরের ওদিক থেকে ঠান্ডা বাতাস ভেসে আসে, কিন্তু এখন আর ভয় লাগে না। মনে হয় কেউ শান্তি পেয়েছে। বিচার আর সত্যের জন্যে অপেক্ষা করা রেবার অতৃপ্ত প্রেতাত্মা আজ শান্তি পেয়েছে। প্রেত পক্ষ
এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, দারুণ দারুণ একটা ঘটনা। উন্মেষ আমাদেরকে আবারও একটা দুর্ধর্ষ ঘটনা উপহার দিল। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে। উন্মেষকে রিকোয়েস্ট করব, তুমি এরকম ঘটনা আরো আমাদেরকে পাঠাবে। তুমি ঘটনা পাঠাবে তো জানি, তুমি ঘটনা রেগুলারলি আমাদেরকে পাঠাও, কিন্তু তুমি যে এই ঘটনাগুলো জোগাড় করো না, মানে অদ্ভুত, দারুণ, একেবারে সুপার হিট মানে আমার কাছে। আর শ্রোতাদের কেমন লাগলো তারা তো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। চলে এসেছি এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে কাকলি পাত্র, বুবুন ঘোষ, নিবেদিতা হালদার কর, বিউটি ঘোষ লিখেছে হ্যাপি নিউ ইয়ার। আমাকে তোমরা সকলেই হ্যাপি নিউ ইয়ার উইশ করেছো, আমি আলাদা করে বলছি না। কমেন্ট করেছে জয়া বণিক, অজন্তা হোর, সুতপা নাগ লিখেছে রাজদা আপনাকে ও প্রেতপক্ষের সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এপিসোড অসাধারণ লাগলো, আর নতুন বছরে প্রেতপক্ষের জন্য রইল অনেক শুভকামনা। অনেক দূর এগিয়ে যাক আমাদের প্রেতপক্ষ পরিবার। কমেন্ট করেছে পিকু চন্দ্র, খুশি বিশ্বাস, গীতা গোস্বামী, কার্তিক মন্ডল, SJ ব্লগ লিখেছে হ্যাপি নিউ ইয়ার ভাই। 3টে ঘটনা শুনলাম জাস্ট ঠান্ডার মধ্যে, কানে হেডফোন শুনতে খুব ভালো লাগে। আমি ঘটনা শুনি কিন্তু কমেন্ট করতে চাই, সব সময় পারি না, সব সময় পাশে আছি। কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয়, মৃন্ময় মাঝি, শিব মুভিজ আর সমীর সরকার। এই সবকটা কমেন্টই এসছে প্রেমিক আর তার বন্ধুদের হাতে ধর্ষিতা মৃত মহিলার আত্মার প্রতিশোধের ঘটনা প্রেতপক্ষের 375 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।